হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি নিয়ে। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি কি সেই বিষয়ে কিন্তু তোমাদের প্রথমে বলে রাখবো যে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিটি কি। দেখো, এই পদ্ধতিতে শিক্ষার মূল ফোকাস শিক্ষকের বদলে শিক্ষার্থীর ওপর থাকে। তাহলে কি, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এর মূল কেন্দ্রবিন্দুই কিন্তু শিক্ষার্থী, ঠিক আছে, একজন ছাত্র। তারপরে কি বলেছে এখানে, শিক্ষার্থীরা কেবল নিষ্ক্রিয় শ্রোতা না হয়ে সক্রিয়ভাবে নিজেদের জ্ঞান গঠনে অংশগ্রহণ করে, ঠিক আছে, অংশ নেয়। তাহলে কি বলেছে, শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে কিন্তু শিক্ষার্থীরা শুধুমাত্র শোনে না, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক যে পদ্ধতি থাকে সেটাতে যেমন হচ্ছে শিক্ষক বলে আর শিক্ষার্থীরা শুধু শোনে। তো শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিতে কিন্তু সেটা না। শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিতে হচ্ছে কি, শিক্ষার্থীদের কিন্তু মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় এবং কি তারা কিন্তু সক্রিয়ভাবে নিজেদের জ্ঞান গঠনেও কিন্তু অংশগ্রহণ করতে পারে শ্রেণীকক্ষে। তারপরে কি রয়েছে, শিক্ষক এখানে একজন সহায়তাকারী অর্থাৎ ফ্যাসিলিটেটর হিসেবে কিন্তু কাজ করে। অর্থাৎ শিক্ষক কি করে, বিভিন্ন বিষয়ে যদি তাদের শিক্ষার্থীদের বিভিন্ন অসুবিধে থাকে তারা কিন্তু কি করে, সহায়তা করে, ঠিক আছে। তাই বলেছে যে শিক্ষক কিন্তু এখানে কিন্তু পথ প্রদর্শক এবং সহায়তাকারী হিসেবে বিশেষভাবে কাজ করে। তারপরে কি বলেছে, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাতে যে মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়। তাহলে কি, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি যে রয়েছে এই পদ্ধতিতে কিন্তু মুখস্থ বিদ্যার বদলে, অর্থাৎ মুখস্থ বিদ্যাকে অত গুরুত্ব দেওয়া হয় না, এর বদলে শিক্ষার্থীদের যে চিন্তা শক্তি রয়েছে, নিজস্ব চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে, ঠিক আছে। এক্ষেত্রে বলা যায় যে মুখস্থ বিদ্যা কিন্তু শুধুমাত্র আমাদের কিছুক্ষণ মনে থাকে এবং যদি আমরা চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতার বৃদ্ধিতে জোর দিতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিখতে পারবে। তারপরে কি রয়েছে, এটি শিক্ষার্থীদের আজীবন স্বাধীনভাবে শেখার মানসিকতা তৈরি করে। তাহলে কি, শিক্ষার্থীদের যে রয়েছে, শিক্ষার্থীদের যে আজীবন যাতে তারা ভালোভাবে শিখতে পারে, এই আজীবন স্বাধীনভাবে শেখার মানসিকতা তৈরি করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাহলে কি, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি নিয়ে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা থাকার কথা না, আমি কিন্তু বলে দিলাম। তাও আমি আরও একবার বলে দিচ্ছি, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে হচ্ছে শিক্ষকের তুলনায় শিক্ষার্থীদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীদের কিন্তু মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় এবং শিক্ষার্থীদের রুচি আগ্রহ প্রবণতা অনুযায়ী কিন্তু শিক্ষাদান করা হয়, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে এরপরে, শিক্ষক বনাম শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক বনাম শিক্ষার্থী কেন্দ্রিক, এখানে অর্থাৎ কি তুলনা করতে বলেছে, ঠিক আছে, এর বৈশিষ্ট্যগুলি কিন্তু তুলনা করতে বলেছে। কি কি বলেছে, প্রথম দেখো, মূল ভূমিকা কি থাকে। শিক্ষক কেন্দ্রিক শিক্ষা যে রয়েছে, টিচার সেন্টার্ড এডুকেশন, এটাতে কি বলেছে যে শিক্ষক প্রধান বক্তা হিসেবে কাজ করেন এবং শিক্ষার্থীরা কি করেন, শুধুমাত্র শোনেন। তারা কি করে, শ্রোতার ভূমিকা পালন করেন। তাদের যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা উল্লেখ করতে পারেন না। এই ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিতে কিন্তু বিশেষভাবে একটি সুবিধা রয়েছে, কি, শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে কিন্তু এখানে কাজ করতে পারে এবং শিক্ষককে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। কোনো রকম যদি তাদের অসুবিধা থাকে সেটাও কিন্তু বলতে পারে। এরপরে দেখো কি রয়েছে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে কি দেখব, শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীরা নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে এবং কি শিক্ষার্থী কেন্দ্রিকে শিক্ষার্থীরা গবেষণা ও প্রশ্নের মাধ্যমে শেখে। শিক্ষককে বিভিন্ন প্রশ্ন করে এবং নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কিন্তু গবেষণার কাজে কিন্তু লিপ্ত হয়ে যায়। দেখো শিক্ষকের কাজ, এরপরে দেখো রয়েছে হচ্ছে শিক্ষকের কাজ। কি রয়েছে এখানে, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা শুধুমাত্র তথ্য প্রদান করা। দেখো, শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু শিক্ষকদের মূল ভূমিকা কি ছিল, যে শুধুমাত্র তথ্য প্রদান করা ও নির্দেশ করা। এবং শিক্ষার্থী কেন্দ্রিক যে অর্থাৎ লার্নার যে রয়েছে, লার্নার সেন্টার এডুকেশন, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু শিক্ষকের কিন্তু কাজ কিন্তু শুধুমাত্র গাইড বা সহায়তাকারী হিসেবে বা পথ প্রদর্শক হিসেবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক শুধুমাত্র তথ্য প্রদান করত এবং কি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি যে রয়েছে এটাতে কি করতো, শিক্ষক পথ প্রদর্শক গাইড সহায়তাকারী হিসেবে কিন্তু শিক্ষার্থীদের পথ দেখাতো। তারপরে কি রয়েছে, মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে দেখো,
শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষা রয়েছে মূলত লিখিত পরীক্ষা ও মুখস্থ বিদ্যার উপর কিন্তু বিশেষভাবে নির্ভরশীল। এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে এটা কি, যে প্রকল্প বিভিন্ন, অর্থাৎ কি প্রকল্প করতে কি প্রজেক্টের কথা কিন্তু বলা হয়েছে। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, দলগত কাজের মাধ্যমে এবং কি ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হয়। তাহলে দেখো, বর্তমান শিক্ষা যেহেতু শিশু কেন্দ্রিক, সেই ক্ষেত্রে কিন্তু কি বলা হয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষাতে বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাতে যে বিভিন্ন প্রজেক্ট, ব্যবহারিক প্রয়োগের মূল্যায়ন কিন্তু এখানে করা হয়, যাতে শিক্ষার্থীরা যাতে গভীরভাবে জ্ঞান অর্জন করতে পারেন। তারপরে কি গুরুত্বপূর্ণ পদ্ধতি সমূহ, গুরুত্বপূর্ণ পদ্ধতি সমূহের মধ্যে কি দুটো পদ্ধতির কথা কিন্তু এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে, প্রথমে যেটা প্রকল্প ভিত্তিক শিক্ষণ, অর্থাৎ কি প্রজেক্ট বেসড অর্থাৎ প্রকল্প ভিত্তি যে রয়েছে, প্রকল্প ভিত্তিক শিক্ষণকে কিন্তু বোঝানো হয়েছে। দেখো, প্রজেক্ট বলতে কিন্তু আমরা সকলেই জানি যে বাড়িতে আমাদের কোনো কিছু একটি বিষয় নিয়ে বা কোনো একটি হচ্ছে আলোচনা আমাদের হচ্ছে লিখে আনতে বলে বা বিভিন্নভাবে কিন্তু রিসার্চ করে লিখতে বলে, সেটাই হচ্ছে কি প্রজেক্ট। শিক্ষার্থীরা বাস্তব জীবনে কোনো নির্দিষ্ট প্রকল্প বা অ্যাসাইনমেন্ট দিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে এবং এর মাধ্যমে তারা কি করে, তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রয়োগ, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের কিন্তু দক্ষতা অর্জন করে। তাহলে দেখো, শিক্ষার্থী কেন্দ্রিক যে পদ্ধতি রয়েছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ পদ্ধতি সমূহ রয়েছে। প্রকল্প ভিত্তিক শিক্ষণ, এখানে কি করা হয়, এর ফলে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অনেকটা জ্ঞান অর্জন করতে পারে তারা বাস্তব ক্ষেত্রে, এবং কি সৃজনশীলতা এবং সমস্যা সমাধানে কিন্তু দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা। এরপরে কি রয়েছে, সমস্যা ভিত্তিক শিক্ষণ, অর্থাৎ কি প্রবলেম বেসড কাকে বলা হয়েছে, যে শিক্ষার্থীদের সামনে একটি বাস্তব বা জটিল সমস্যা তুলে ধরা হয়। তারা দলবদ্ধভাবে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সেই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করে। এতে কি হয়, সমালোচনামূলক চিন্তন কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু সুবিধা দেখতে পাচ্ছি। দেখো, যেমন হচ্ছে প্রজেক্ট বেসডে আমরা হচ্ছে বিভিন্ন সুবিধা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের উন্নতি দেখতে পাচ্ছি, ঠিক সেইভাবেই সমস্যা ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন সমস্যা আসলে যাতে শিক্ষার্থীরা সেটা সমাধান করতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো, অনুসন্ধান ও সহযোগিতা। অনুসন্ধানমূলক শিক্ষণ কি, দেখো অনুসন্ধানমূলক শিক্ষণ বলতে কি বোঝানো হয়েছে, দেখো শিক্ষক সরাসরি উত্তর না দিয়ে শিক্ষার্থীদের মনে প্রশ্ন জাগিয়ে তোলেন। তাহলে এটা কিন্তু একটি বিশেষ পদ্ধতি। শিক্ষক কি করে, সরাসরি কিন্তু উত্তর দেয় না, এবং উত্তর না দিয়ে কি করে, শিক্ষার্থীদের মনে যাতে প্রশ্ন জাগে সেই বিষয়ে কিন্তু ধ্যান রাখেন। ঠিক আছে, শিক্ষার্থীরা নিজেদের কৌতূহল থেকে তথ্যানুসন্ধান, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টি গভীরে পৌঁছায়। তাহলে দেখো, অনুসন্ধানমূলক শিক্ষণ পদ্ধতি যে রয়েছে এটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে কিন্তু বিশেষভাবে সহায়ক। অর্থাৎ কি, এখানে কিন্তু শিক্ষক কি করছে, সরাসরি উত্তর দিচ্ছে না, তাকে কিন্তু সহায়ক বা হচ্ছে গাইড হিসেবে কিন্তু তাদেরকে পরিচালনা করছে, এবং শিক্ষার্থীরা নিজেদের থেকেই কিন্তু বিভিন্ন কিন্তু জ্ঞান অর্জন করছে এবং কি করছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টিকে গভীরভাবে বুঝতে পারছে এবং কি বিষয়টির গভীরে কিন্তু তারা পৌঁছতে পারছে। তারপরে কি সহযোগিতামূলক শিক্ষণ কাকে বলা হয়, শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা বা কাজ সম্পন্ন করে। তাহলে কি সহযোগিতামূলক শিক্ষণে কি করে, শিক্ষার্থীরা ছোট ছোট বিভিন্ন দলে কিন্তু বিভক্ত হয়ে যায় এবং ভাগ হয়ে কোনো বিষয় নিয়ে কিন্তু গভীরভাবে কি করে, গবেষণা করে বা কাজ সম্পন্ন করে। এতে কি হয়, তাদের মধ্যে কিন্তু দলগত কাজ অর্থাৎ টিম ওয়ার্ক যাকে বলা হয়েছে, তাতে নেতৃত্ব এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে এবং একে অপরের যে সমস্যা, সেই সমস্যা হলে কিন্তু এগিয়ে যায়। তাদের মধ্যে কিন্তু কি হয়, সহযোগিতাপূর্ণ মনোভাবের সৃষ্টি হয়ে যায়। দেখো, আধুনিক শিক্ষণ কৌশলে কিন্তু বলেছে, কি বলেছে এখানে, ফ্লিপড ক্লাসরুমের কথা বলেছে। কি বলেছে, ফ্লিপড ক্লাসরুমের কথা, সহপাঠীদের মাধ্যমে শিক্ষণের কথা বলেছে এবং কি শিক্ষকের নতুন ভূমিকার কথা বলেছে। এখানে দেখো, ফ্লিপড ক্লাসরুম বলতে কি বোঝানো হয়েছে, শিক্ষার্থীরা বাড়িতে ভিডিও বা পাঠ্য সামগ্রিক মাধ্যমে প্রাথমিক ধারণা নেয়। ঠিক আছে, তার ফলে কি হয়, শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় ব্যবহারিক কাজ বা
বা সমস্যার সমাধান করতে কিন্তু শিক্ষার্থীরা শেখে। ঠিক আছে, আধুনিক শিক্ষণ কৌশলের মধ্যে কিন্তু সহপাঠীদের মাধ্যমে শিক্ষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ। কি বলেছে, শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে, অর্থাৎ পিয়ার টিউটরিং যাকে বলা হয়, অর্থাৎ আমি এটা পারছি না, ওর থেকে এটা শুনে নিচ্ছি। তো এটাকেই বলা হয়েছে যে শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে এবং যে ভালো বোঝে সে অন্যকে সাহায্য করে বুঝতে, ফলে উভয়েরই কিন্তু জ্ঞান পোক্ত হয়। যে ভালো মতো বুঝেছে তার কিন্তু রিভাইজ হয়ে যায় অন্যদের বোঝাতে গেলে, এবং অন্যদের যে বোঝাচ্ছে তারা কিন্তু বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুজনেরই লাভ হয় বর্তমান সময়ে। দেখো আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি শিক্ষকের নতুন ভূমিকা। অর্থাৎ কি, শিক্ষক এখানে আর শুধু নিয়ন্ত্রক নয়, তিনি শিক্ষার্থীদের শেখার পথে একজন যোগ্য পথ প্রদর্শক এবং সহায়ক হিসেবে কিন্তু কাজ করছে। এবং কি রয়েছে, এই যে পদ্ধতি, এই পদ্ধতির মূল সুবিধাগুলি রয়েছে, অর্থাৎ কি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির কি কি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি নিয়ে এখন আলোচনা করব। যেমন দেখো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি। দেখো সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু ক্রিটিক্যাল যে থিঙ্কিংগুলি থাকে বা সমালোচনামূলক চিন্তা শক্তি, সেটি কিন্তু গভীরভাবে বিকশিত হয়। তারা কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু বুঝতে পারে, শিখতে পারে এবং জীবনের পথে কিন্তু এগিয়ে যেতে পারে। দেখো এই পদ্ধতির আরও একটি সুবিধা রয়েছে, আজীবন শেখার মানসিকতা। তাহলে কি বলেছে, মুখস্থ করার চাপ না থাকায়, যেহেতু এখানে মুখস্থ বিদ্যার উপর বিশেষভাবে জোর দেওয়া হয় না, সেহেতু এখানে বলেছে যে মুখস্থ বিদ্যার ওপর চাপ না থাকায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শেখে এবং আজীবন, সারা জীবন যাতে তারা শিখতে পারে সেই অভ্যাস কিন্তু তৈরি করে। এরপরে কি রয়েছে, যোগাযোগ ও নেতৃত্ব। এখানে কি বলেছে যে দলগত কাজে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উন্নত যোগাযোগের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। তাহলে দেখো বর্তমান সময়ে এই যে পদ্ধতি, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, এর কিন্তু বিশেষ কিছু সুবিধা আমরা দেখতে পাচ্ছি। কি কি সুবিধা, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে, আজীবন শেখার মানসিকতা গড়ে তোলে, তারপরে কি করছে, যোগাযোগ ও নেতৃত্ব দানে কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করছে। তো এই যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ছিল, সেই বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে অনেক কিছু আমি বিষয় নিয়ে কিন্তু একসঙ্গে আলোচনা করলাম। যেমন কি রয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি কাকে বলা হয়, আশা করি এটা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তারপরে কি শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষা, এর মধ্যে তুলনা করে দিলাম। তারপরে কি গুরুত্বপূর্ণ পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা করলাম। তারপর কি অনুসন্ধান ও সহযোগিতা, আধুনিক যে বিভিন্ন শিক্ষণ কৌশল, এই সমস্ত কিছু, এবং কি পদ্ধতির মূল সুবিধা সমূহ নিয়েও কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, তো আজকের আমার আলোচনার বিষয় আমি এতটুকুনিই রাখছি। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, তোমরা দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে ফোন করে কিন্তু জিজ্ঞেস করতে পারো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।